বাংলাদেশে এমন কোনো মেয়ে আছেন কি পথ চলতে যে মাঠে ময়দানে বাসে অশ্লীল দৃশ্যের অশ্লীল ধাক্কার শিকার হন না? আছেন কি কেউ? সমাজ এগিয়ে যাচ্ছে, নারীরা ছড়িয়ে পড়ছে সর্বত্র জীবন জীবিকার তাগিদে, তারপরও কি অশ্লীল দৃষ্টি বা অশ্লীল ধাক্কা থেকে রেহাই মিলেছে? সমস্যাটা কোথায়? পর্দা প্রথায় নাকি অশ্লীল মানসিকতায়? যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আছি আমি সামিয়া রহমান, এবং আমার সাথে যারা আছেন আমি বলবো কি বিষয় নিয়ে কথা বলছি, এবং আপনারা বুঝতেই পারছেন আসলে দর্শক কি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমাদের গণপরিবহনে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হয় এবং মেয়েরা বেরিয়ে পড়ছে সর্বত্র, তারপরেও এই অশ্লীল দৃষ্টি বা অশ্লীল ধাক্কা থেকে আমাদের আসলে রেহাই মিলছে না। আজকে আমার সাথে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন অ্যাডভোকেট সালমা আলী, মানবাধিকার কর্মী, আছেন মেখুলা সরকার, মনোচিকিৎসক, এবং আমি তোমাদের কাছ থেকে তোমাদের নাম পরিচয়গুলো শুনতে চাইব। জি, আমি নুজায়রা তারান্নুম, মাস্টার্সে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আয়েশা আফরোজা, এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আমি শাকিলা শিমকি, আমি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি ক্যামেলিয়া শারমিন চূড়া, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে নাট্যকলা বিভাগ। আমি মাহফুজা আক্তার, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একজন স্টুডেন্ট। আমি নুসরাত জাহান জুই, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্কিটেকচার। আমি সুমাইতা ইসলাম সানা, আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপা আপনাদের কাছেও আসবো, কিন্তু তার আগে আমি ওদের কাছ থেকে ওদের এই ভোগান্তির গল্পগুলো শুনতে চাই। পথে ঘাটে তোমরা বলছিলে যে নানা রকম অশ্লীলতার শিকার হও, সেগুলো কি আসলে কোন ধরনের? আমি যখন ক্লাস 8-এ পড়াশোনা করি তখন থেকে আমি একা পাবলিক বাসে চলাফেরা করার আমার অভিজ্ঞতাটা শুরু হয়। প্রথম দিকে আমার এ ধরনের কোনো অভিজ্ঞতা ছিলই না, বা আমি জানতাম না বিষয়টা যে আসলে পথে ঘাটে চলতে গেলে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। আমার সাথে প্রথম যখন এই ঘটনাটা ঘটে তখন আমি খুব নতুন মাত্র একা চলাফেরা করি। তো আমি বাসে বসেছিলাম পাশের সিটটাতে, বাইরের সাইডের সিটটাতে। পেছনের সিট থেকে একজন পুরুষ, তিনি 30-এর কোঠায় হবে তার বয়স, পেছন থেকে হাত দিচ্ছিলেন সামনের দিকে, এবং আমি খুব আনইজি বোধ করছিলাম, বুঝতে পারছিলাম কেমন অসহনীয় একটা মনে হচ্ছে। You were in class 8 that time? Yes, জি। আর সেই সময় সেই সাহসটুকু ছিল না প্রতিবাদ করার? ম্যাডাম, আমি প্রথম আমার সেই অভিজ্ঞতা, আমি বুঝিনি যে আসলে আমার সাথে কি হচ্ছে। আমি ধরতে পারিনি যে আসলে এটা এক ধরনের হ্যারাসমেন্ট, বা আমি ভাবছি হয়তো উনি সিটে ধরে আছেন বা কোনো কারণে হাত লেগে যাচ্ছে, কিন্তু বারবার একইভাবে হচ্ছে। এবং যখন বারবার হচ্ছিল ওরকম, আমি আসলে প্রথমবার বুঝিনি যে এটা কি হচ্ছে আমার সাথে। এত বাজে একটা অভিজ্ঞতা আমি আসলে কারোর সাথে সেটা শেয়ার করতে পারিনি, মা বাবার সাথেও শেয়ার করিনি, বন্ধু বান্ধব কাউকে আমি বলতেই পারিনি যে আসলে ঘটনাটা হলো কি আমার সাথে, আমি সেটাই বুঝে উঠতে পারিনি। তো আমি যখন স্কুলে পড়ি, 8, 9, 10 3 বছরই একাই আসা যাওয়া করতাম স্কুল থেকে বাসায়। আমার সাথে বেশ কয়েকবার এরকম ঘটনাগুলো ঘটলো, 4-5 বার এরকম হওয়ার পরে, মানে হয়তো আমি দাঁড়িয়ে আছি, সিট পাইনি, পাশ দিয়ে একজন পুরুষ যাত্রী নেমে যাবেন, যাওয়ার পথে হঠাৎ একটু এমনভাবে স্পর্শ করে বের হয়ে গেলেন, আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি ওনাকে যে ধরবো বা বলবো সেই সুযোগটা আমি পেলাম না। উনি সাথে সাথে নেমে গেলাম, হেল্প করো, হ্যাঁ নামেন বলে নামিয়ে দিয়ে গেলাম। আমি প্রতিবাদ করার সুযোগটা তখন বুঝতাম না ম্যাডাম যে আসলে এগুলো প্রতিবাদ করা উচিত, এই বিষয়গুলি জানতাম না। যখন কলেজে উঠলাম, বিশ্ববিদ্যালয়ে আসলাম, তারপরে আস্তে আস্তে বাবা মার সাথে বা অন্যান্য বিভিন্ন মিডিয়া এবং বন্ধু বান্ধবের মাধ্যমে জানতে পারলাম যে আসলে আমাদের সমাজে এমন বিকৃত মন মানসিকতার মানুষের সংখ্যাটা খুব কম না। এরকম রাস্তাঘাটে চলতে গেলে আমাদের মেয়েদের এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আমি নুজারের কাছে আবারও আসবো, এবং ও বলছে যে অনেক পরে বিষয়টা বুঝতে পেরেছে এটা আসলে অশ্লীল মানসিকতার ব্যাপার এবং এক্ষেত্রে প্রতিবাদ করা উচিত। ওর মধ্যে এই বোধটুকু বা সুযোগটুকু ছিল না, বা সাহসটুকু ছিল না যে আসলে প্রতিবাদ করলে হয়তো থেমে যাবে। আমি আসবো আপা, আপনাদের কাছে আসবো, কিন্তু চুমকি আমি শুনতে চাই। আমি 2010 থেকে প্রথম বাইরে যাওয়া শুরু করি। তখন আমি ইউসিসিতে কোচিং করতাম, বিশ্ববিদ্যালয়ের কোচিং। তো বিশ্ববিদ্যালয়ের কোচিং করার জন্য আমার প্রথম বাইরে যাওয়া ফার্মগেটে। তখন আমি বোরখা পরতাম, হিজাব না, শুধুমাত্র বোরখাই পরতাম। তখন ফার্মগেটে যখন কোচিং মৌসুম আসে তখন ফার্মগেটে ছাত্রছাত্রীদের প্রচণ্ড ভিড় হয়, কিন্তু সেই পরিমাণ বাস থাকে না। তো একদিন অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা বিআরটিসি বাস আসলো। তখন যখন বাসটা আসলো তখন বাসের তো একটাই দরজার কাছে অনেক জটলা হয়ে গেল অনেক মানুষের। তখন আমিও দৌড় দিলাম এবং আমি ওঠার চেষ্টা করলাম। আমি বাসের একটা হ্যান্ডেল ধরেছিলাম। এমন সময় পিছন থেকে একজন লোক, সে 35 এরকম হবে তার বয়স, উনি পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন, তারপরে সাথে সাথে ছেড়ে দিলেন। তো ঘটনার আকস্মিকতা আমি হতভম্ব হয়ে গেলাম ওই মুহূর্তে। জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে উনি দৌড় দিলেন।
মানে আমি এতটাই হতভম্ব হয়ে গেছিলাম যে আমি আসলে কি করব আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমি বাসে উঠলাম এবং সারা রাস্তা আমি আমার খুবই মন খারাপ হলো এবং আমি খুবই দুঃখ পেলাম। আমি চিন্তা করলাম যে ধর্মে বলা আছে যে নারীদেরকে পর্দা করতে হবে, তাহলে তারা কোনো বিপদের সম্মুখীন হবে না। তাহলে আজকে তো আমি তো হিজাব পরা বা বোরখা পরা, তাহলে আমার সাথে এটা কি হলো? আমি বাসায় যেও এটা নিয়ে অনেক সময় 2-3 দিন যাবত আমার প্রচণ্ড মন খারাপ ছিল এবং আমি কাউকে বলতে পারিনি। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি আমার আব্বু আম্মুকে বলি যে তোমরা যে আমাকে হিজাবের কথা বলেছিলে আমি তো করেছিলাম, কিন্তু তাতে কী লাভ হলো? আমিও তো এখান থেকে রেহাই পেলাম না। যারা হিজাব করে না তারাও যেই পরিস্থিতির সম্মুখীন হলো, আমিও তো সেই পরিস্থিতিরই সম্মুখীন হলাম। এটা আমার জীবনের প্রথম খারাপ অভিজ্ঞতা। এরপরে এরকম টুকটাক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে প্রতিবাদ যে করব ধরা যায় না। মানে ভিড়ের মধ্যে এত চট করে ঘটনাটা ঘটে যে আসলে কে করলো বুঝে উঠতে পারি না, মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। এত মানুষ এর মধ্যে যে কাউকে ধরতে পারি না, সেই জন্য কখনোই আসলে প্রতিবাদও করা হয় না। তার মানে ব্যাপারগুলো কি বাইরের মানুষ দিয়ে বেশি ঘটছে? বাসের হেল্পাররা এর মধ্যে ইনভলভ কি থাকে? বাসের হেল্পাররা সাধারণত আমি দেখেছি যে আমাদের মতো যারা একটু ভদ্র ধরনের মেয়েরা তাদের গায়ে একটু কম হাত দেয়। ওরা বেশিরভাগ একটু নিম্ন শ্রেণীর যেসব মহিলারা বা গার্মেন্টস কর্মী, ওরা তাদের পিঠে বা হাত ধরে উঠায় এরকম বা কোমরে হাত দেয়, কিন্তু ওইসব মেয়েরা তো কখনো প্রতিবাদ করে না। কিন্তু আমার মতো যারা একটু ভদ্র ঘরের মেয়ে, ওরা সহজে তাদের গায়ে হাত দেয় না, মনে হয় হয়তো বা ভয় পায় যে এরা প্রতিবাদ করবে। আর আরেকটা যেটা ব্যাপার, আমি কখনো আমার বয়সী ছেলেদেরকে এই ধরনের কাজ করতে দেখিনি। আমি সবসময় দেখেছি যে আমার বাবার বয়সী 30-এর উপরে যাদের বয়স, তারাই বেশিরভাগ এই কাজটা করে। মধ্যবয়স্ক? হ্যাঁ, মধ্যবয়স্ক। তরুণ ছেলেরা কখনো, বরঞ্চ তরুণ ছেলেদেরকে আমি দেখেছি অনেক সময় এগিয়ে আসতে, সাহায্য করতে, কিন্তু তারা কখনো এই ধরনের কাজে আমি দেখিনি করতে। আমি আপনাদের কাছেও আসবো, কারণ কয়েকটি পয়েন্ট এসছে। ও যেটি বলছিলে যে ও তখন বুঝতেই পারিনি যে এটা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যাবিউজমেন্টের ব্যাপার, ওর মধ্যে বোধটুকু ছিল না। ও যেটি বলছে যে মধ্যবয়স্ক বিকৃত মানসিকতা বা যারা করে তারা আসলে কাওয়ার টাইপের করেই চলে যায়। এবং পর্দা প্রথা নিজে একসময় বেশ ভালো রকমই পর্দা করতো, এখন পর্দা করতে বলতে আমি বুঝেছি হিজাব পরতো, বোরখা পরতো, সেটা করেও আসলে সেখান থেকে নিষ্কৃতি মেলেনি। আমি একটু সিমকির কাছে অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছি। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, নুজাইরার মতো আমি প্রায় এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছি। শুধু পার্থক্য হচ্ছে এটা যে প্রথম যখন আমি এগুলোর অভিজ্ঞতার শিকার হয়েছিলাম তখন আমি প্রতিবাদ করিনি, কিন্তু এখন আমি প্রতিবাদ করতে শিখেছি। আমার পাবলিক বাসে ওঠার অভিজ্ঞতা আসলে যখন থেকে আমি জব করা শুরু করলাম তখন থেকে। তো একদিন সামনের সিটে বসলাম, আমি আমার মাথায়ও নাই যে কেউ হাত দিলে এই ফিলিংসটা কেমন। তো পেছনে হাত দেওয়া ছিল একটা লোকের, তা আমি বুঝি নাই। আমি ভাবলাম যে আমার ড্রেস কি একটু মানে ইয়ে হয়েছে কিনা, মানে আমি আনকমফোর্ট কিনা, সে কারণে আমি দেখার পর দেখলাম যে একটা কালো হাত এভাবে আছে আমার সিটের পেছনে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল আমারই অপরাধ। আমার কেন যেন মনে হচ্ছিল, কারণ আমি অভিজ্ঞতার শিকার ছিলাম না। এবং যখন দেখলাম আমি মানে আরেকটু সরে বসলাম, আমি কিন্তু প্রতিবাদ করলাম না, আমি সরে বসলাম। তারপর দেখা গেল হাতটা আরেকটু আগায় আসলো, মানে আমি প্রতিবাদ না করার কারণে হাতটা আরও আগায় আসলো। তখন ম্যাম আমি বললাম, তাকালাম আর কি, কিছু বললাম না। তারপর হাতটা সরায় ফেললো। এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা। তখন আমি একটু সামনে গিয়েছিল, আমি নেমে গেছি। আর কয়েকদিন পর আর কি আরেকদিনও একই কাহিনী হচ্ছে যে আমার সিটের মধ্যে এরকম হাত। আমি তখন প্রতিবাদ করতে শিখেছি, কারণ তখন আমি রেগুলার হয়ে গেছি পাবলিক বাসে। এবং তখন আমি পেছনে তাকে বললেন, এক্সকিউজ মি, আপনার হাতটা এখানে কেন? সাথে সাথে দেখলাম যে পেছন থেকে আরও অনেকগুলো তরুণ ছেলে দাঁড়ায় উঠলো। মানে ও চুমকি যেটা বলছিল যে আসলে প্রতিবাদ তরুণ ছেলেরাই করে, আর আমরা ভিকটিম হই মধ্যবয়সী পুরুষদের দ্বারাই। এবং সাথে সাথে লোকগুলো বললো, ভাই আপনি এখান থেকে সরেন, ওখানে বসেন। লোকটা বললো যে না, আমি তো নামবো, সে কারণে হাত দিচ্ছে। সে আসলো, উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে তারপর নেমে গেল। এরা সাধারণত খুব ভীরু প্রকৃতির থাকে বলে আপনি মনে করছেন? মানে ধরা পড়লে এরা ভীরু হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি একটু আপনার কাছেও যেতে চাই। আমার ইন্টারমিডিয়েট লাইফটা শুরু হয়েছে ঢাকায়। তো বাবার সাথে প্রথম কলেজে গেলাম। প্রথম দিন যাবার পথে আমি বাবাকে বলেছিলাম, বাবা রিক্সা নেই। তো বাবা বললেন, ঠিক আছে আমি রিক্সা নিয়ে যাব, কিন্তু আসার পথে তোমাকে বাসে আসতে হবে। আমি বাবার কথা মতো বাস নিয়েছি কলেজ থেকে ফেরার পথে, এবং বাসে ওঠার পরে আমার দাঁড়াতে হলো। মিরপুর 10 নম্বরে দেখি কিছুটা ফাঁকা হয়ে গেল। তো আমি এক জায়গায় বসে পড়লাম। ওটা মহিলা সিট ছিল না, আবারও বলছি। কাজীপাড়া এসছি, একটা ভদ্রলোক উঠলেন, চেহারাই ভদ্রলোক। উনি আমার পেছনের সিটে বসলেন। আমার সাথে আমার বান্ধবী ছিল।
ওর সাথে কলেজে ছবিও তুলেছি দু একটা, ওর কাছ থেকে ফোনে সেগুলো পার করে নিচ্ছি। পেছন থেকে উনি ব্যাড কমেন্ট করছেন, অনেক নোংরা নোংরা কথা বলছেন। ওনার ধারণাতেও নাই যে এই মেয়েগুলো ইউনিফর্ম পরে আছে, তাদের নিয়ে আর কী বা বলা যায়। আমার বান্ধবীটা খুব ভয় পেল, সে পেছনে একবার দেখছে, আমাকে একবার দেখছে, এবং সে শেওড়াপাড়া যেয়ে সে আমাকে বললো তুমি নেমে পড়ো আমার সাথে, তুমি আর যেও না ফার্মগেটে, তুমি এখানে নেমে পড়ো, আমি পরে বাবাকে দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তো আমি ওর কথাটা শুনলাম না, আমি ওই বাসেই চেপে বসলাম। এবং কিছুক্ষণ পরে দেখা গেল যে আস্তে আস্তে আগারগাঁয়ের পথে যেতেই অনেকগুলো যাত্রী নেমে পড়েছে। আমার সিটটা ফাঁকা, আমি এবং পাশের সিটে কেউ নেই, পেছনের ভদ্রলোকও একা বসে আছেন এবং গুটি কয়েক যাত্রী বসা বাসে। তো ভদ্রলোক করলেন কি, আমার কামিজের একটা অংশ, মানে ইউনিফর্মের কামিজের একটা অংশ নিচের দিকে পড়া, উনি সেই কামিজটা আস্তে আস্তে টেনে ধরছেন, আস্তে আস্তে টেনে ধরছেন। আমি প্রথমে ভাবছিলাম যে কিছু একটা হলো, আমার পা দ্বারাই হয়তো লেগেছে। আমি এক সময় পেছন দিকে তাকালাম, এরপরে উনি আরও কিছুক্ষণ কথা একা একা বলে যাচ্ছেন। আমি বাসের সবার দিকে একবার তাকাচ্ছি যে তারা কি শুনছে না, তারা কি বুঝতে পারছে না যে এখানে একটা ভদ্রলোক আমার দিকে তাকিয়ে এতগুলো কথা বলছে, এত নোংরা নোংরা কিছু কথা বলছে, তারা কি দেখতে পাচ্ছে না? কেউ কোনো কথা বলেনি। আমার প্রথমত মনে হলো যে ক্রাইমের একটা মঞ্চ বাস। তারপরে উনি আমার একদম দুঃসাহসিক কাজ করে ফেললো, উনি আমার কোমরে হাত দিয়ে আমার বেল্টটা খুলে ফেললো। আমি যে ইউনিফর্মের বেল্টটা পরা ছিলাম, ঠিক সেই সময় আমি দাঁড়িয়ে ওনাকে, ওনার বয়স ছিল 35+ হবে, আমি ওনাকে একটা সজোরে থাপ্পড় দিলাম। পেছনের সিটে বসা ছিল একটা ছেলে, উনি হেডফোনে গান শুনছিল, উনি সম্ভবত কথাগুলো শুনতে পায় নাই, উনি দৌড় দিয়ে আসলো এবং আমি থাপ্পড় দিয়ে আমি বাসে বসে কান্না শুরু করে দিয়েছি। বাসটা থেমে গেল, তখন আমি বিজয় সরণিতে, অলরেডি বাসটা থেমে গেল, লোকজন সব দাঁড়িয়ে ওনাকে ধরলো, আমাকে জিজ্ঞেস করছে, ভদ্রলোক তাড়াতাড়ি নেমে যাচ্ছে। সেই ছেলেটা যে তাকে পাকড়াও করে ধরলো যে কি হয়েছে, ও নেমে যাচ্ছে কেন, এবং আমার কাছে শুনতে আসছে, তাকে না ধরে আমার কাছে শুনতে আসছে সবাই। আমি বললাম যে উনি আমার গায়ে হাত দিয়েছে, উনি আমার ওড়নাটা ধরে টান দিয়েছে ইউনিফর্মে। তো লোকজন দু একটা কথা বলে নামিয়ে দিল, ছেলেটা মারার চেষ্টা করলো, ছেলেটাকেই সব আটকিয়ে দিল। সামনে থেকে একজন আঙ্কেল বলে উঠলো, উনি মহিলা সিটে বসেছিলেন, যে হ্যাঁ মহিলা সিটে না বসলে তো এমনটা হবেই। আমার খুব কষ্ট লাগলো যে মহিলা সিট সংরক্ষিত 9টা, মহিলাদের জন্য স্বতন্ত্র বাসও আছে 14টা, কিন্তু সবসময় সেগুলো সুযোগ পাওয়া যায় কখন? আমার 100টা ছেলেও যদি বাসে ওঠে, 100 জন ছেলের মধ্যে কেউ হ্যারাসমেন্টের শিকার হয় না, কিন্তু 100 জনের ছেলের মধ্যে একটা মেয়ে উঠলে তার মধ্যে এই অভিজ্ঞতাটা থাকবেই যে তাকে কেউ হয়তো ধাক্কা দিয়েছে, বাজেভাবে গায়ে হাত দিয়েছে। এবং নামার সময় তো অহরহ 365 দিনের মধ্যে উৎসবের দিনগুলোও বাদ যায় না, যে দিনগুলোতে পয়লা বৈশাখ হোক বা পয়লা ফাল্গুন, যেদিন আমরা শাড়ি পরে বাইরে গিয়েছি, নামছি আসছি, সেই মুহূর্তগুলোতেও আমাদের সাথে এই কাজগুলো করা হয় ট্রান্সপোর্টে। আমার কলেজের প্রথম অভিজ্ঞতা, সবাই রচনাতে লিখে সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো, আমার এগুলো লিখতে হয়েছে মাঝরাতে কাঁদতে কাঁদতে ডায়েরিতে। আমি আপনার কাছে আবারও আসবো, আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই। জি ম্যাম, আমি মিরপুরে থাকি এবং এই ঘটনাটা হচ্ছে 2011 সালে। তখন আমি একজন কলেজের স্টুডেন্ট ছিলাম, আর আমার কলেজ ছিল ধানমন্ডিতে, তো যে কারণে আমাকে মিরপুর থেকে সবসময় ধানমন্ডি আমাকে বাসে যাওয়া লাগতো। তো এরকম একদিন আমি বাসে যাচ্ছি, আমার পাশে একজন পুরুষ ছিলেন, তার বয়সও এরকম মধ্যবয়সী একজন পুরুষ। তো উনি মানে তার ইয়েটা এমন ছিল যে উনি একবার আমার গায়ে ঢেলে পড়ছেন, একবার উনি হাত দিয়ে এমন করে মানে আমাকে স্পর্শ করার চেষ্টা করছেন বারবার। তো অনেকক্ষণ যাবত আমি কিছু বলিনি, আমার অ্যাকচুয়ালি ওরকম সাহস হচ্ছিল যে আমি ওনাকে কিছু বলবো। মানে অনেকক্ষণ সহ্য করার পরে আমি ওনাকে বললাম যে আপনি ঠিক হয়ে বসেন, আপনি সোজা হয়ে বসেন, এত নাড়াচাড়া কেন করছেন। মানে সে যেভাবে রেসপন্স করলো যে আপনারা বাসে কেন উঠেন, আপনারা একটা গাড়ি কিনে নেন, আপনাদের এত অসুবিধা, আপনারা বাসে উঠবেন না, তাহলেই তো হয়। তো আমি বললাম আপনারা কেন বাসে উঠেন, আপনারা এই ধরনের কাজ করতে বাসে উঠেন। আমার যেটা খারাপ লাগলো যে অন্যদের ক্ষেত্রে আশেপাশ থেকে মানুষের প্রতিবাদ করেছিল এবং আমার ক্ষেত্রে কেউ প্রতিবাদ করেনি, আশেপাশ থেকে কেউ কিছুই বলেনি। শুধুমাত্র আমার সামনে একজন মহিলা বসেছিলেন, উনি বললেন তার পাশের ছেলেটাকে, তার পাশে একজন ছেলে বসেছিল, তো বললো যে তুমি ওই মেয়েটার সিটে যাও, ওই মেয়েটা আমার সাথে বসুক। উনি তখন বললেন যে আমি মা তো তাই আমি বুঝি। ওই দিনটা অ্যাকচুয়ালি মানে এরকম অনেক হয়েছে যে হ্যাঁ ধাক্কা দিল একটু, কিংবা
যে অশ্লীল দৃষ্টি যেটা এরকম অনেক হয়েছে, কিন্তু ওই দিনের মতো আমার এত খারাপ অ্যাকচুয়ালি কখনোই লাগেনি। অ্যান্ড আমি এই ধরনের মধ্যবয়সী পুরুষ কিংবা নারীদেরকে অনেক সম্মান করি। আমি মাঝে মাঝে দেখলে সিটও ছেড়ে দিই। তো ওনাদের দ্বারা এরকম একটা কাজের ভিকটিম হওয়াটা আমার কাছে খুবই অস্বস্তিকর ছিল। এবং আমি আসবো আপনাদের কাছে আবারও, এবং আমি আপনাদের দুজনের কাছে আসবো। তার আগে একটু অ্যাডভোকেট সালমা আলী, ওরা কেউ বলছে এরা আসলে ভীতু নয়, কেউ বলছে এরা আসলে ভীতু, প্রতিবাদ আমরা করতে পারি না বা সেটা ওদের শেখানো হয় না বলে ছোটোবেলা থেকে ওরা হয়তো সে সাহস পায় না, এবং মধ্যবয়স্ক বিকৃতি, সে প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। কিন্তু আইন কি বলে? এগুলো তো আসলে আইন পর্যন্ত যায় না, আদালত পর্যন্ত গড়ায় না, তার আগে এরা ছাড়া পেয়ে যায় এবং বারবার এই ধরনের ঘটনা ঘটায়। আইনে কিন্তু এগুলা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অথবা এটাকে যৌন নির্যাতন বলা যায়, এবং স্পেসিফিক এই প্রত্যেকটা কিন্তু সংজ্ঞায়িত করা আছে। এখন যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে, এটাকে স্টকিং বলতে পারি, যেটাকে আমরা উত্ত্যক্ত করা, সেখানে অপরাধটা কিন্তু অপরাধ অনুযায়ী কতটুকু সে করেছে সে অনুযায়ী এটা শাস্তি কি আসলে বিধান এখন আছে? এটার জন্য শাস্তি যেটা হলো সেটা অপরাধ অনুযায়ী শাস্তি হবে। আমি একটা উদাহরণ শুধু দিয়ে তারপর আমি আইনের কথা বলছি। গত পরশুদিন আমি কলকাতা থেকে আসছিলাম, আমি প্লেনে একটা খবর পড়লাম, সেখানে দেখা যাচ্ছে একেবারে মফস্বল, কলকাতা থেকে মফস্বলের একটা স্কুটারে করে একটা মেয়ে রাত্রেবেলা যায়। যে স্কুটার চালাচ্ছিল, যেহেতু জায়গা ছিল না, সামনেও সিটে বসে, ড্রাইভারের পাশে বসে, তখন ওকে যখন দুবার তিনবার পা দিয়ে হাত দিয়ে তাকে করছে, ও প্রতিবাদ করেছে। তারপরে এক পর্যায়ে সে গাড়ি থামাতে বলেছে, ও নেমে চট করে মোবাইল ফোনে ওই গাড়ির নাম্বারটা রেখে দিয়েছিল। তারপরে সে বাসায় গিয়েছে, যায় মাকে নিয়ে রাত 10টার সময় ওই লোকাল থানাতে কেস করেছে, একটা যৌন নিপীড়নের কেস করার পরে রাত 12টায় ওই স্কুটারওয়ালা ধরা পড়েছে। পরের দিন সে সাংবাদিকদের কাছে নিজের চেহারা দেখায়, না আমি বলি যে চেহারা দেখায় সে ইন্টারভিউ দিয়ে প্রতিবাদ করছে। অতএব যে অপরাধ করে সে কিন্তু লজ্জা পাবে, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু লজ্জা পাচ্ছি। এখানে বাবা আমার এখানে প্রশ্ন আছে, লজ্জা পাওয়ার ব্যাপার না, ওরা যথেষ্ট সাহসী, কিন্তু হ্যারাসমেন্টটা এই যে এত দূর টেনে আনা, আবার তাকে আদালত পর্যন্ত নিয়ে, তাৎক্ষণিকভাবে কোনো রকম বিচারের কেন সুবিধা নাই? হ্যাঁ, সেটা একটা বিষয়। ওই লোককে খুঁজে আবার আদালতে এটার জন্য কিন্তু মোবাইল কোর্টে কিন্তু এখন আছে। কমপ্লেনটা তো করতে হবে। কমপ্লেনটা যদি ওই মুহূর্তে 4-5 জন যদি ছেলে তোমাদেরকে ধরে, তখন এই অ্যাওয়ারনেসটা সচেতনতা করতে হবে। তখন যদি ধরে তখনই যদি ওকে আটকিয়ে তখনই করে, তখন কিন্তু মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট তখনই কিন্তু দিয়ে দিতে পারে। পরে যেহেতু এটা অনেক সময় মিসইউজ হয় দেখে পরে থানায় যায়। আসলে আমাদের কাছে বোধহয় কোনো মেয়ের কাছে বোধহয় তাৎক্ষণিকভাবে পুলিশের মোবাইল কোড বা এই নাম্বারও বোধহয় আমরা কেউ রাখি না, যে সাথে সাথে ফোনের মধ্যেই কমপ্লেইন করব। না, কিন্তু ফোনের ভিতরে কমপ্লেইন শুধু রাখার জন্য না, যদি আমরা ঢাকা শহরে যদি ধরি তখনই ধরা হলে তোমরা যদি হয় তোমাদের হটলাইনগুলো রাখতে হবে এবং কাছাকাছি থানায় চলে যাবে তখনই, কিন্তু ওই লোকটাকে আইডেন্টিফাই করতে হবে। একই লোক প্রত্যেক দিন যদি একই রাস্তাতে যাওয়া আসা করে তাহলে কিন্তু সেটা পেতে পারো। আপনি বলছেন প্রতিবাদ, ওরা কিন্তু আমার ধারণা প্রতিবাদ করা শিখেছে, একবার দুবার তিনবার ধাক্কা খাওয়ার পর আস্তে আস্তে প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের ছোটবেলা থেকে এই মানসিকতা গড়ে তোলা হচ্ছে না, প্রতিবাদী হতে হবে। এই যে ও যে স্কুলের থেকে প্রথম দিন কিন্তু ও কিন্তু বাড়ির থেকে গুড টাচ ব্যাড টাচ কিভাবে, এই বিষয়গুলো কিন্তু বাবা মার একটা বিরাট বড় দায়িত্ব আছে। আমরা বাবা মারা আসলে ভাবতেও পারি না যে সন্তান এ ধরনেরও নির্যাতনের শিকার হবে। আমি একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরে আসি আপনাদের কাছে, একটা বিরতি নিচ্ছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। জীবন জীবিকা তাগিদে আমাদের মেয়েদেরকে ঘরের বাইরে বের হতেই হচ্ছে, বের আমরা হবই। আমরা সমাজ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, সমাজে ভূমিকা রাখছি, কিন্তু গণপরিবহনে চলতে যে ভোগান্তি আমাদের সইতে হয়, যে নোংরা অসুস্থ মানসিকতার ছোঁয়া আমাদের পেতে হয়, সেটি আসলে কতটুকু আমরা মেনে নিব বা কিভাবে প্রতিবাদ করব। দেখছেন যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠান। আমি বাকি দুজনের কাছ থেকে আসলে অভিজ্ঞতাগুলো শুনতে চাই। ইউনিভার্সিটিতে জয়েন করার পর থেকেই পাবলিক বাসে চড়ার অভিজ্ঞতা আমার। এর আগে আমি কখনো ওভাবে চড়ি নাই। সবাই বাসের কথা বললো, আমি যেটা বলবো যে লেগুনাগুলার কথা, যে লেগুনাগুলাতে সাধারণত কি হয়, অনেক ছোট স্পেস থাকে, তো আমাদের জন্য একটু ঢুকাটা কষ্টকর, তো এরকম অনেকটা ঢুকে ভিতরে যেয়ে বসতে হয়। এখন যদি ছেলেরা একটু সাইডে গিয়ে বসে তাহলে আমাদের জন্য বাইরের দিকে বসতে সুবিধা হয়।
হয়। তো ম্যাক্সিমামই আমি এটা ফেস করছি যে ছেলেরা মানে মিডল এইজের মানুষরা সাধারণত সরতে চায় না। তারা বলে কেন সরবো, মহিলা হয়েছে তো কি হয়েছে, তোমরা তো রাইটের কথা বলো যে ছেলে মেয়ে ইকুয়ালিটি, তো এখানেও তো ইকুয়ালিটি থাকা উচিত, আমরা কেন সরবো, তোমরা ভিতরে যে বসো। তো একদিন এরকম হয়েছে যে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে 1 নম্বর বাস স্ট্যান্ডে মিরপুরে। তো একটা ছেলে এসে, ছেলে না মানে মধ্যবয়স্ক লোক এসে এরকম বসলো। তো আমি বললাম আঙ্কেল একটু চাপেন। তো উনি বলতেছে যে না চাপবো কেন, ভিতরে যে বসো। পরে আমি কি করলাম, গিয়ে ওনার পাশেই বসলাম। তো বসার পরে গাড়িটা ভরলো। তো যখন ছাড়লো তখন ওনারা কথা বলতেছে যে কেন মেয়েদেরকে, তারা রাইট নিয়ে কথা বলে, কেন আমাদের চাপতে হবে, একটা মেয়ে যদি এসে দাঁড়ায় তো তখন কি তোমরা চাপো, মানে একটা মেয়েকে কি তোমরা সাইড দাও, তো আমরা কেন দিব। তো তখন আমি বললাম দেখেন আঙ্কেল, একটা ছেলে উঠলেও আপনারা সাইড দেন না, তো আমরা মেয়েদেরকে সাইড যদি আমরা ওরকম বুঝি তাহলে দেই। তো উনারা এটাতে অনেক না, তো তখন আমার সাইডে কেউই কথা বললো না, বললো যে না তোমরা ইকুয়ালিটি চাও, এই জায়গায় ইকুয়াল হওয়া দরকার, আমরা চাপবো কেন। আরেকদিন মানে আমার ইউনিভার্সিটি থেকে ফিরতে প্রায় ম্যাক্সিমাম টাইমে 8টা সাড়ে 8টা এরকম বাজে। তো তখনও আমি এরকম গাড়ির জন্য দাঁড়াইলাম। তো উঠার পরে মানে একটা সাইডে ওই লেগুনাতে একটা সাইডে সব মেয়েরা বসছে আর একটা সাইডে সব ছেলেরা। তো মেয়েদের সাইডটা পুরো ফিল আপ হয়ে গেছে, এখন ছেলেদের সাইডে 2 জনের জন্য জায়গা আছে। তো আমি গিয়ে ওখানে বসলাম। তো একটা আঙ্কেল আমার পাশে বসা, তো উনি বলতেছে যে মেয়েদেরকে এত রাত্রেবেলায় মেয়েরা কেন বাসার বাইরে থাকবে, আমাদের ধর্ম তো এটা বলে না যে কেন বাইরে বাসা থাকবে, মেয়েদের উচিত যে 7টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়া। তো আমার দেখে মনে হলো যে উনি আমার আব্বুর বয়সী এবং উনি এডুকেটেড, ওরা মন মানসিকতার কথা বলছেন। হ্যাঁ, সাধারণত আমার ফ্রেন্ডদের সাথে আমি চলাচল করি, একা একা কোথাও যাই না। তো আমাকে একবার নীলক্ষেতে যেতে হচ্ছিল, আমাকে ঢাকা ভার্সিটির ভর্তির জন্য কিছু বই কিনতে হবে, এর জন্য আমি যাচ্ছিলাম। তো বাসে ওঠার পর আমার সিটিং সার্ভিস বাসে আমি নিয়মিত চলাচল করি। যাওয়ার পথে হুট করে আমার বাসটা শ্যামলের ওখানে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার কারণে আর ওখানে আর সেদিন বৃষ্টিও হচ্ছিল অনেক। তো আমার যেহেতু এখন একটা তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা নিতে হবে, তো আমি তাড়াহুড়ো করে একটা লোকাল বাসে উঠে গেছে। তো উঠে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে অনেক মানুষ, আর মেয়েদের জায়গাটা পুরো ফিল আপ ছিল, আর অনেক মানুষ বৃষ্টির কারণে অনেকেই উঠে গেছে। তো ওইটা পুরোপুরি ভরপুর ছিল। তো ওই সময় আমি হুট করে দেখতেছি যে হেল্পার লোকটা তার ভাড়া কাটতেছে। তো ভাড়া কাটতে কাটতে সে আমার দিকে আসে। তো আমার দিকে আসে, আমি বলতেছি যে আপনি একটু চেপে এই সাইড হয়ে যান। উনি না চেপে আমার গায়ে বারবার ধাক্কা ঘেঁষে ধাক্কা দিয়ে সে ভাড়া কাটতেছে। আমি যতবার ওনাকে বলতেছি যে আপনি একটু সাইডে চাপেন, উনি ততবার আমাকে ধাক্কা দিচ্ছে। ওনার এটাই ইন্টেনশনটাই এরকম ছিল যে উনি আমাকে ধাক্কা দিবে এবং ধাক্কাটা এবং বাজেভাবে দিবে, সেটা আমিও ফিল করতে পারছিলাম আগে থেকে, এবং সেটাই হয়েছে। উনি আমাকে ধাক্কা দিয়েছে এবং ব্যাক সাইড দিয়ে খুবই জোরে সোরে একটা ধাক্কা দিয়েছে। তো ধাক্কাটা এমন বাজেভাবে লাগছে যে সামনে মহিলা বসেছিল, ওই মহিলার উপরে জ্যাম পড়ে গেছে। তো মহিলা ওইখান থেকে চিল্লাই উঠে বলছে যে আপনি এই বাচ্চা মেয়েটার গায়ে কেন হাত দিচ্ছেন। তো উনি বলতেছে হেল্পার লোকটা, এখন গাড়ি চলতেছে, এখন গাড়ি চলার ক্ষেত্রে তো ধাক্কা লাগবেই। আমিও তখন বললাম যে আপনি তো ইচ্ছা করে ধাক্কা দিতেছেন, আমি তো আপনাকে প্রথম থেকেই বলতেছি যে আপনি সরে যান, আপনি তো সরেও যাচ্ছেন না। তো নামার ক্ষেত্রে আমার সামনে দিয়েও 2 জন মহিলা নামছিল। তো ওনারা যেহেতু ধীরে ধীরে নামছিল, তো আমিও নামছিলাম। তো নামার ক্ষেত্রে আমি দেখলাম যে হেল্পার লোকটা আস্তে করে আমার পিছনে ধাক্কা দিয়ে আমাকে নামিয়ে দিল। তো ওই দিনে আবারও হয়েছে, আমি বাসে যখন ব্যাক করি রিক্সার মধ্যে, আমার বাসে একটু নিরিবিলি জায়গা, তো নিরিবিলি জায়গা দেখে আমি ভাড়াটা দিয়ে নামবো, তো রিক্সাওয়ালা তার কোনোই দিয়ে আমাকে গুতা মারলো। আমি জাস্ট রিক্সাওয়ালার দিকে তাকাবো, মানে আমি অ্যাকচুয়ালি ওই রকম ইয়েতে ছিলাম না, এমনি আমার ওই পরিস্থিতিটা অন্যরকম ছিল। তো হুট করে যখন উনি এটা করলো, আমি ওনার দিকে তাকিয়ে বললাম আপনি গুঁতো মারলেন কেন আমাকে। উনি বলে আপা গুঁতো মারিনি, মানে আপা মানি ব্যাগ খুলতে যা লেগে গেছে। আমি বলছি না, এটা আপনি ইচ্ছা করে করছেন, আপনি কেন মারবেন। যখনই উনি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, তখনই আমি আমার বাসার দারোয়ান, আমার ভাইয়া ছিল বাসায়, ওদেরকে ডেকে নিয়ে আসছি। আমি বলছি ওকে না মারা পর্যন্ত আমি এখান থেকে সরবো না। তারপর আমি ওকে 2-3টা চর দিলাম। আর মানে এমনিতে আমার অনেক রাগ উঠেছিল, ওর উপরেই সব রাগটা ঝাড়ছে। তারপরে বাসে এসে কান্নাকাটি করতেছে। আমার ভাইয়া বলে রাস্তাঘাটে চলতে গেলে একটু সাবধান হয়ে চলবা। রাস্তাঘাটে চলতে গেলে সাবধান হয়ে চলবো, কতটা সাবধান হয়ে চলবো? 12 হাত 13 হাত 14 হাত কাপড় বোরখা পরেও তো ও নিজেকে রক্ষা করতে পারে না। সমস্যাটা তো আসলে আমাদের পোশাকে নয়, আমাদের শালীনতা নয়, সমস্যাটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গির। কি বলবেন? এবং বিশেষ করে মধ্যবয়স্ক বিকৃত মানসিকতার কথা, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের হলো নারীর প্রতি আচরণ। এবং এক্ষেত্রে আমি আসলে মানে এমফাসিস দেবো সেটা হলো যে
মানে আপা যেটা বলছিল যে ছোটোবেলায় মেয়েদেরকে যেমন হলো সাবধান করা যেরকম, এই যে যখন হলো কিশোর কিশোরীতে মানে পদার্পণ করে, শুধুমাত্র কিন্তু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই সেক্স এডুকেশনটা দেওয়া উচিত। অর্থাৎ হলো যে তোমার নানা রকমেরই ডিজায়ার হবে, নানা রকমেরই তোমার আগ্রহ হবে, কিন্তু কতটুকুন তোমার সীমা, এই জায়গাটা যদি আসলে একদম খুব ওই স্টেজে তাকে বলে দেওয়া হয় এবং বাবা মা যদি জায়গাটা এক ধরনের একটা শিক্ষা থাকে, সেই জায়গাটা আমি বলবো হলো যে অনেকখানি কিন্তু এক ধরনের হেল্প হতে পারে। কারণ কি, এই ছেলেমেয়েরা বিশেষ করে ছেলেরা যখন বড় হয়, এই যে নানা রকমের ডিজায়ার হচ্ছে, তো তারা কিন্তু নানাভাবে এটা প্রকাশ করে, এবং এটা যখন প্রকাশ করে, এবং যেহেতু আমাদের কোনো এডুকেশন নেই, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা যারা বন্ধু বান্ধবদের মাধ্যমে তারাও এক ধরনের ওখান থেকে একটা হিরোইক একটা ইমেজ পায়। আমি একটা জিনিস জানতে চাই, ওরাও যেটা বলছে যে যখনই এ ধরনের ঘটনা ঘটে সবসময় ওদের দুর্ভাগ্য যে মধ্যবয়স্ক মানুষগুলো ওদেরকে এরকম মানে সমস্যা তৈরি করেছে, কিন্তু তরুণ প্রজন্ম সবসময় এগিয়ে এসে সাহায্য করার জন্য। তাহলে তরুণ প্রজন্ম থেকে মধ্যবয়স্ক লেভেলে যেতে যেতে কি মানসিকতার বিকৃতি ঘটে? মানসিক মূলত জায়গাটা তো দৃষ্টিভঙ্গির প্রবলেম। সবাই তো আসলে ট্রান্সফরমেশনটা হয় না। এখন হলো যে তরুণের মানে যেই কম বয়সে যে হয়তো বা এটা প্রকাশ হয়নি, সেটা যখন মধ্যবয়স্ক হচ্ছে, একটা কারণ কিন্তু হলো দেখবেন যে বয়সের সাথে সাথে শুধুমাত্র এক্ষেত্রে না, আমাদের সব ক্ষেত্রেই কিন্তু স্খলন ঘটে। আমরা টাকা পয়সার ব্যাপারে অনেকখানি হলো অনৈতিক হই, আমরা রিলেশনশিপের ব্যাপারে একটা ছেলে, একটা তরুণ যতখানি হলো যে মানে অনেস্ট থাকে একটা সম্পর্কের ক্ষেত্রে, সে কিন্তু যখন একটু এজেড হওয়ার ক্ষেত্রে কিন্তু অতখানি অনেস্টিটা থাকে না। কাজে এই যে ডিসঅনেস্টিগুলো, এই জায়গাগুলো কিন্তু বয়সের এক ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ হলো আমাদের ইনহিবিশনগুলো অনেকখানি কমে আসে, আমাদের অনেক জায়গায় সাহস চলে আসে, এবং আমরা জানি যে এই জিনিসগুলো করলে হয়তো হবে না। এখন হলো যে এবং যার হলো যে নৈতিক অবস্থান যার শক্ত, হ্যাঁ, সে কিন্তু হলো যে তার তারুণ্য হবে না, তার কিন্তু মধ্যবয়স্ক হবে না, কিন্তু এই নৈতিক জায়গাটাই যার নাই, যার হলো যে এই নারীদের প্রতি দৃষ্টির জায়গাটাই যার সীমাবদ্ধ, এবং যেটা মনে করে যে এভাবে হয়তো পার পে করা যায়। আমি একটা কথা একটু জানতে চাই, ও যেটা বললো যে প্রায়শই এই ধরনের বক্তব্য আমিও শুনে থাকি যে ছেলে মেয়ে আমরা বলি সম অধিকারের কথা, কিন্তু আবার যখন পাবলিক ট্রান্সপোর্টে উঠি বা এরকম ধাক্কাধাক্কির মতো ক্রাউডেড এরিয়াতে থাকি, তখন আমরা বলি মেয়েদেরকে আলাদা সুবিধা দেওয়ার কথা, কিন্তু সেরকম দিতে পারছে না সরকার। এবং সেখানে একটা বাসের ভিতরে শুধু একটা লাইন শুধু মহিলাদের জন্য অথবা কয়েকটা সিট থাকে। সম অধিকার তখনই আসবে যখন আমি আসলে সবকিছুতে, এই যে সোশ্যাল সিকিউরিটি, রাতের বেলা আমি পাবলিক ট্রান্সপোর্টে নিরাপদ থাকবো, আমার ক্ষেত্রে কেউ পেছনে ধাক্কা দিবে না, অশ্লীল দৃষ্টি দিয়ে তাকাবে না, তখনই তো সম অধিকার আসবে। সম অধিকার নিয়ে সেখানে আমি কেমন করে আমি এই কথা বলবো? এই বিষয়গুলো আর ওরা যে বললো, এদের ভিতরে কিন্তু বেশিরভাগই বলেছে টাচ, মুখে যদি বিভিন্ন উক্তি করে সেটাও কিন্তু অপরাধ, এবং সেটাও কিন্তু পানিশেবল অফেন্স। সেটা কিন্তু তরুণরা করছে, তরুণরা যে খুব যে আমরা তাদেরকে ইনোসেন্ট মনে করছি, তারা হয়তো গায়ে হাত দেওয়ার সাহসটা পাচ্ছে না, কিন্তু তারা হয়তো যে এই ভার্বাল অ্যাবিউজ, সেটা কিন্তু হলো তরুণ এবং সোশ্যাল মিডিয়াতে সমানে করা যায়। যেটা আমরা আগে হয়তো আমরা বলতাম ইপটিজিং বলে জিনিসটাকে লাইট করে দিতাম, কিন্তু আমি বলবো এখন কিন্তু এটা না, এটা কিন্তু তার থেকে অনেক বড় মাত্রা, এবং সেটাকে উত্তক্ত করা অথবা স্টকিং এবং তার থেকেও বেশি। আমরা চিন্তা করে দেখি দিল্লির ওই দুর্ঘটনাটির কথা, যে মেয়েটা বাসের মধ্যে রেপড হলো, মারা গেল, দিল্লির ওই ঘটনাটি, এটা তো মানে রাতের বেলা মেয়েটি ট্রান্সপোর্টে যেতে পারলো না, এটা আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে পাবলিক ট্রান্সপোর্টে। আমাদের হলো না, আসামি কিন্তু জেলে, মানিকগঞ্জে যেটা, এবং এই যে আদিবাসী মেয়েটা ঘটনা, কিন্তু এটা কিন্তু একবার রেপ পর্যন্ত হয়ে গেছে, মানে একেবারে আরো ভয়াবহ এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। এবং দিল্লির ঘটনার পর কিন্তু এই ঘটনাগুলা খবর হলো, ঘটনা কিন্তু হচ্ছিল নৌকাতে, বিভিন্ন লঞ্চের ভিতরে, এখানে ওখানে, লঞ্চেও তো এরকম প্রচুর আমরা শুনেছি, প্রচুর হয়। একসময় যখন প্রচুর অ্যাসিড ছোড়া হতো, যখন অ্যাসিড নিয়ে প্রচুর মানে অনেক কড়াকড়ি আইন হলো, আস্তে আস্তে অ্যাসিড ভিকটিমদের সংখ্যাও কমে গেল, অ্যাসিড মারাটা বন্ধ হলো। এই ক্ষেত্রেও যদি এই ভোগান্তিগুলোর ক্ষেত্রে আরও কঠোর পানিশমেন্ট দেওয়া হয় এবং তাৎক্ষণিক পানিশমেন্ট দেওয়া হয়, আমার মনে হয় বাসে চলতে ফিরতে বা লঞ্চে চলতে ফিরতে ওরা বোধহয় এতটা ভোগান্তির শিকার হবে না। আমি এটাকে আমি একটু বলতে চাই, একটা কিন্তু একেবারে ওই জাজমেন্টটার পরে ল কমিশন এবং মহিলা আইনজীবী সমিতি, আমরা কিন্তু একটা ল জমা দিয়েছি, এখনও কিন্তু ল মিনিস্ট্রিতে পড়ে আছে, সেটা হয় না, এবং বারবার বলে মিসইউজ হবে। কোর্ট আছে, প্রমাণ হয়ে অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে। এখানে তো প্রচুর সাক্ষী আছে, মিসইউজ হওয়ার কি আছে? আমার এখন আজকে দাবি যে আমাদের যে আইনটা এখন পেন্ডিং আছে আইন মন্ত্রণালয়তে, সে আইনটা হোক। আইনটা শুধু খালি শাস্তি দেওয়ার জন্য না, আইনটা অপরাধকে কমিয়ে আনার জন্য এই অ্যাসোসিয়েশনদের ভিতরে অ্যাওয়ারনেস করা, এবং তাদেরকে স্পেসিফিক কোড অফ কন্ডাক্ট কি, এই বিষয়গুলো দেখা, আর এই ধরনের কোনো অপরাধী করলেই তাকে সঙ্গে সঙ্গে ধরে থানায়
পাঠানো। আপনারা যারা রেগুলার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, পুলিশের নাম্বার, থানার নাম্বার, এগুলো আপনাদের কাছে রেখে দেওয়া আপনাদের সেফটির জন্য আপনারা কেউ কখনো রাখেন? কেউ তো কখনো রাখেন না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই সমাজ বলে যে আমরা পর্দায় নিজেদেরকে ঢেকে রাখি না বলে আমরা আসলে অশ্লীলভাবে চলাফেরা করি বলে আমাদের দিকে অশ্লীল দৃষ্টি পড়ে, এক্ষেত্রে কি বলবেন? একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে প্রায় 200 মেয়ে ছিল, প্রত্যেকেই কাভার করা ছিল, এবং তাদের যখন এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে আমার ছিল, টপিক ছিল, তখন আমি যখন জিজ্ঞাসা করছিলাম আপনাদের কেউ কি আছেন যে আপনি এই ধরনের কোনো রকম অভিজ্ঞতা নেই, একটা মেয়েও কিন্তু বলে নাই যে তার অভিজ্ঞতা নেই। আমি আমার ভার্সিটি জীবনে এমন কিছু মানে আমার বয়সী ছেলে, এই জেনারেশনের ছেলে, তাদের মন মানসিকতা দেখে আমি খুবই মানে কি বলবো হতবাক যে তারা এরকম মনে করে যে হ্যাঁ একটা মেয়ে যদি তার পর্দা যদি ঠিক না থাকে তাহলে তার সাথে হ্যারাসমেন্ট হবে, এটা খুব স্বাভাবিক। খুব সম্ভবত 2015 সালে পহেলা বৈশাখে একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেই বিষয়ে আমরা কথা বলছিলাম একদিন, এরকম আড্ডা দিচ্ছিলাম আমরা, তখন সেই ছেলে আমাদেরকে বলল যে ঠিকই তো আছে, যদি হ্যাঁ বেপর্দা যদি হয় তাহলে এরকম তো করবে, তাহলে তো প্রভোক্ট হবেই ছেলেরা। তো আমি খুব অবাক হলাম, আমি বললাম যে একটা মেয়ে যদি নগ্ন হয়েও থাকে তাহলে তার গায়ে হাত দেওয়ার কি অধিকার আছে কারো? তো সে বলল যে হ্যাঁ এরকম আমাদের সংস্কৃতির সাথে যেটা যায় না সেটা আমরা কেন মেনে নিব, আমাদের সমাজে সেটা হওয়া উচিত না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না। আসলে হিজাবটা তো আমাদের সংস্কৃতির সাথে যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয় যে যদি হিজাব পরে তাহলে বোধহয় তার দিকে কেউ তাকাবে না, বিশেষ করে যদি মেয়ে সুন্দরী হয় তখন সেক্ষেত্রে দেখা যায় যে একদম মুখ ঢেকে হিজাব পরায় বাবা মারা, মনে করে যে তার দিকে কেউ তাকাবে না। কিন্তু আমার কাজিনকে আমি বলতে শুনেছি, আমার খালাতো বোন, ও মুখ ঢেকে হিজাব করতো, কিন্তু তারপরে ওকে বিভিন্ন সময় ইফটিজিংয়ের শিকার হতে হয়েছে। ও আমাকে বলেছে যে ছেলেরা মেয়েদের চোখ দেখলেই বুঝতে পারে যে এই মেয়েটা সুন্দর নাকি অসুন্দর, কি ইফটিজ করব নাকি না করব। হ্যাঁ মানে ওরা চোখ দেখতো, আপনাকে কিছু দেখা গেল না, ইভেন আপনার ভয়েসটা শুনছেন, সে তো ইমাজিন করছে অনেকখানি, যতটুকুন না এই যে মানে একটা যে সেক্সুয়াল যে ডিজায়ার, এটা কিন্তু অনেকখানি হলো তার নিজের ফ্যান্টাসির মধ্যে কাজ করছে। কাজে কারো একটা টোন ভালো লাগলো, কারো একটা মুভ ভালো লাগলো, জেস্টার ভালো লাগে, সেই কিন্তু তাকে সেক্সুয়ালি অ্যাট্রাক্টিভ হতে পারে। একটা মেয়েকে যখন দেখে কভার করা আছে যাই থাক, একেবারে এমন ভাবে দেখে মনে হয় একটা যে যাকে দেখছে সে মনে হবে সে একটা উলঙ্গ দাঁড়িয়ে আছে। আমাকে একটা বিরতি নিতে হবে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। দেখছেন যে গল্প নিষিদ্ধ, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন এমন কিছু তরুণী যারা প্রতি মুহূর্তে বা প্রতিনিয়ত গণপরিবহনে চলতে যে অশ্লীলতার ভোগান্তির শিকার হন, এরকম তরুণীর সংখ্যা, তরুণীর সংখ্যা বাংলাদেশে রয়ে গেছে অজস্র, হয়তো সারা বিশ্ব জুড়েই রয়ে গেছে। আমরা বাংলাদেশে আছি বলে বাংলাদেশের কথা বলছি। আমি একটু তোমাদের কাছে আবার যেতে চাই। আমি যখন প্রতিবাদ করা শুরু করলাম একটা বয়স পরে, আমি যখন বুঝতে পারলাম যে আসলে চুপ করে থাকলে কোনো সলিউশন হবে না, প্রতিবাদ করতে হবে। আমার এইখানেও বেশ কিছু বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এই ক্ষেত্রে দুরকম হয়, একটা হয় যে অ্যাকিউজড সে থাকে কাওয়ার্ড, প্রতিবাদ করলেই সাথে সাথে সে একদম খুব ডিফেন্সিভ মোডে চলে যায় এবং বলে যে না আমি তো করিনি বা ভুলে লেগে গেছে দেখিনি বা এই ধরনের। এবং সেই ক্ষেত্রে আমি তাকে ধরতে পারলে, যদি আমি আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে আশেপাশের লোকজন হেল্প করে যে হ্যাঁ ঠিকই আছে, বা চড় থাপ্পড় দেয় বা এরকম মেরে তাকে ছেড়ে দেয়, ধরে রাখার বিষয়টা নেই। আর আরেকটা ধরনের যেটা হয় সেটা হচ্ছে আমি যখন বলি যে হ্যাঁ আপনি আমাকে বাজেভাবে ট্রিট করছেন, সে উল্টা আরও প্রতিবাদী হয়ে ওঠে, না আমি কিছু করি নাই, আপনি কেন এত বাসে উঠতে আসলেন। আমার একটা ঘটনা এরকম হয়েছে যে আমি একদিন সেদিন হচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছি, মালিবাগ এলাকায়, মৌচাক মালিবাগ মোড়ের ওখানে বাসে আমি বসে আছি, কিন্তু আমার সামনেই হচ্ছে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। তো বাসটা যেহেতু বারবার ব্রেক হচ্ছে এবং রাস্তাটাও খারাপ, উনি বারবার আমার উপর পড়ে যাচ্ছিলেন। তো এক দুবার যখন এরকম হলো আমি কিছু বলিনি যে রাস্তাটাও খারাপ এবং উনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি একটু পর খেয়াল করলাম বারবার উনি এরকম করছেন এবং উনি আসলে ইন্টেনশনালি আমার গায়ের উপরেই পড়ছেন। তখন আমি ওনাকে বললাম আপনি একটু পেছনে গিয়ে দাঁড়ান, এখানে মহিলারা বসে আছে, আপনি পেছনে গিয়ে দাঁড়ান, যেখানে পুরুষ সিটরা বসা সেখানে। উনি উল্টো আমাকে খুব ধমক দিয়ে বললেন যে আপনি সিটের মধ্যে আরাম করে বসে আছেন, তারপর আবার উল্টো কথা বলছেন, আপনি চুপ করে বসে থাকেন। এবং সে আমাকে তুমি করে সম্বোধন করছে, তুমি বেশি কথা বলো কেন, চুপ করে বসে থাকো, মেয়ে মানুষ বেশি কথা বলো কেন।
এই ধরনের কথা বলা উনি শুরু আমি করলেন। এরকম দেখেছি অনেকে না উপরে লাগেজ রাখার জন্য, যেগুলো হচ্ছে লং রুটে লাগেজ রাখার জন্য এমনভাবে গা ঘেঁষে চলে আসে যে পুরোটা আমার মুখের উপর চলে আসে, এরকম অবস্থা। এবং সেই ক্ষেত্রে প্রতিবাদ করলে উল্টা ওনারা আরও প্রতিবাদী হয়েছেন, না আপনি কথা বলছেন কেন। এবং আমার ক্ষেত্রে দুবার এরকম হয়েছে, আমার আশেপাশের মহিলা সিটে যারা মহিলারা বসেছিলেন, একটু বয়স্ক মহিলা, ওনারা বলছিলেন যে থাক তুমি বেশি কথা বলো না। আচ্ছা, তোমাদের কি মনে হয় না যদি তোমাদের কাছে পুলিশের ফোন নাম্বার থাকে, বা যেটা বললেন সালমা আপা যে প্রতিবাদ করার মতো বিভিন্ন থানার ফোন নাম্বার থাকে, তোমরা যদি এরকম নাম্বারগুলো রেখে দাও, সাথে সাথে কমপ্লেন করাটা এবং সাথে সাথে এটার সলিউশনটা তোমাদের জন্য বেশি জরুরি না? আমরা তো যেহেতু জব করে, যেহেতু পড়াশোনা করে, আমাদের পাবলিক বাসে চড়তেই হবে এবং নেক্সট জানি না আরও কত ঘটনার আমরা সম্মুখীন হব। সেক্ষেত্রে যে সাথে সাথে আসলে আমাদের কাছে নাম্বার থাকলেও কি আমরা সাথে সাথে সেটা প্রোটেক্ট কীভাবে করব? বাস তো থামাবে না। আবার সবাই এরকম না যে সবসময় যে সবাই আসে যে আমার সাপোর্ট করে, এমনও অনেক জায়গায় হয়েছে যে আমি আরও উল্টা বললাম, দেখা গেল যে এই যে অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে যে বলছে যে কেন আপনি মেয়ে মানুষ, আপনি চুপ করে থাকেন। ইভেন ম্যাম আমার এরকম রিক্সা আবার অনেক সময় এরকম হয় কি তোমাদের কি খারাপ হিসেবে দেখানো হয় যে তোমরা খারাপ মেয়ে। হ্যাঁ, ইভেন ম্যাম এমনও হয়েছে যে আমি রিক্সায় বসছি, জ্যামে বসে আছি, পেছন থেকে ফাঁক দিয়ে আমার পিঠে একটা হাত দিয়ে গেছে। তো সেখানে আমি প্রোটেক্ট কীভাবে করব? সেখানে আমি পুলিশের নাম্বার জানলেও আমি তাকে কিভাবে ধরবো? আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে ক্রাউডি একটা প্লেস, ওইখান থেকে ধাক্কা মেরেছিল। যে লোকটা ধাক্কা মেরেছিল আমি বুঝতে পেরেছি যে সে ইন্টেনশনালি দিয়েছে। তো আমি যখনই তাকে ধরতে গিয়েছি যে আপনি আমাকে কেন ধাক্কা দিলেন, উনি বলেন না আপা আমি ধাক্কা দিইনি। তো ওই মুহূর্তে আমি খেয়াল করে দেখলাম যে ওখানে একজন ট্রাফিক পুলিশ ছিলেন। তো ট্রাফিক পুলিশকে যখন আমি বললাম যে এই লোকটা আমার সাথে অকথ্য ভাষায় কথা বলছে এবং অসৎ আচরণ করছে, তো পুলিশ উনি আমাকে ডিরেক্ট বলে কি আপা রাস্তাঘাটে এগুলো হয়। মেয়েরা বলেছে আমি পুলিশ স্টেশনে গেলাম কমপ্লেন করতে, কাঁদতে কাঁদতে বললো মনে হলো আমি একটা উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছি। সে বললো, পুলিশ যেটা বললো যে না তোমাকে দেখো তো মনে হয় না তোমার বয়স 14, তোমাকে তো দেখে মনে হয় তোমার বয়স তোমার যে মানে বডির দিকে তাকিয়ে তার বললো তোমার তো 18-19 তো হয়েই গেছে। আমার কাছে মনে হয় যে পুলিশ হচ্ছে এখন সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কেন? কারণ হচ্ছে মানে থানার ভিতরে যাব আমি, এটা তো চিন্তাই কর, তারা তো অকারণে মানুষকে বিভিন্নভাবে মারধর করছে বা ফাঁসাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে আমারই কত বড় ভাইরা বা ছাত্ররা তাদের কাছে এরকম নির্যাতনের শিকার হচ্ছে। মানে পুলিশের সম্পর্কে আপনাদের সম্পর্কে একটা ধারণা রয়েছে যে পুলিশ অকারণে মানুষকে হ্যারাসমেন্ট করছে। শুধু তাই না, আসলেও তো আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু তবে আমি যেহেতু আমি তোমার সঙ্গে একমত এবং বেশিরভাগ ভালো খারাপ আছে, কিন্তু ভালো অফিসার আছে যাদের সঙ্গে আমরা কাজ করি, তারা কিভাবে যে করে সেটা আমার একটু বলতে হবে। আমরা নারীবান্ধব পরিবেশ পুলিশ স্টেশনে পাবো কিনা, আমি যে কমপ্লেন করব আমি কমপ্লেনটা আমাকেই দোষ দিবে কিনা, দ্বিতীয় কথা ওই যে প্রমাণ, এই বিষয়গুলো কিন্তু প্রমাণ, নাম ঠিকানা এগুলা কিন্তু থাকে না। সরকারে কিন্তু একটা হটলাইন আছে 10921, এই নাম্বারতে ফোন করলে ওরা আমাদেরকে ইমিডিয়েট জানাবে। কেন খুব সহজ দেখে তোমরা চট করে যদি করো যে এই বাসে এই ঘটনা হচ্ছে, তুমি আরেকজনা হচ্ছে তুমি দেখলে সঙ্গে সঙ্গে বলে দিল, কোনো একটা ছেলে দেখে যদি বলে দেয় যে এই বাসে এই বাস নাম্বার এই সময় এইখানে এই স্টেশনে, এটুকু বলে দিলে তাহলে পরেই করা যায়। আর আইনে যেটা হলো, আইনে প্রথম একটা যেটা আছে বললাম যে ঢাকা মেট্রোপলিটন ডিএমপিতে স্পেসিফিক শাস্তি, অপরাধ অনুযায়ী শাস্তি আছে। তারপরে নারী শিশুতে আলাদা একটা ছিল সেকশন, সেটা কিন্তু এখন নেই, কিন্তু তারপরও পিনাল কোডে বিভিন্নভাবে কিন্তু অপরাধ অনুযায়ী শাস্তি আছে। তার জন্য কমপ্লেন করতে হবে, কমপ্লেন করলে সেই অপরাধ অনুযায়ী শাস্তি আছে, কিন্তু শাস্তির আসলে কতটুকু প্রয়োগ ঘটছে সেটাই হচ্ছে মূল বিষয়। আমার মনে হয় কি আপা আমাদের এই সমাজ ব্যবস্থার কারণে না, যেখানে ওরা বলছে যে অনেক সময় প্রতিবাদ করলে অন্যরা সাপোর্ট দেয় না, সমাজ ব্যবস্থার কারণে ওরাও হয়তো জিনিসটা ঠেলে অতদূর পর্যন্ত নিয়ে যেতে আগ্রহীও হয় না। তবে বাসে এটা মোবাইল কোডটা কিন্তু খুব ভালো, মোবাইল কোডের এইটা না, মোবাইল কোডটা এখন আছে, এটা কিন্তু তৎক্ষণাৎ ভাবে দিয়ে দেয়, কিন্তু ওই সময় ম্যাজিস্ট্রেটকে পাইতে হবে। আমি যেহেতু মহিলা আইনজীবী সমিতি থেকে এসেছি, আমি তোমরা আমাদের হটলাইনগুলো মাথা রাখো, কারণ ওরা কিন্তু আমাদেরকেই কন্ট্যাক্ট করবে। সেখানে হলো 01711 800 400 400 1 2 3 4 5 6 8 পর্যন্ত
ঠিক আছে? তোমাদের কি মনে হয় না যে প্রতিবাদ যদি তোমরা করো, একবার যদি একটা দৃষ্টান্ত স্থাপিত হয়, নেক্সট টাইম পাবলিক বাসগুলোতে কমে আসবে বা লঞ্চগুলোতে, পাবলিক ট্রান্সপোর্টগুলোতে কমে আসবে? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আছি, যেহেতু আমি এটা নিয়ে রিলেটেড বলতে চাই যে ইন্ডিয়ায় আমরা দেখছি যে আমরা তো এখন সবাই স্মার্টফোন ইউজ করি, ডিজিটাল বাংলাদেশ। তো সেহেতু ফোনে একটা অ্যাপস থাকে, যে অ্যাপসের মধ্যে মানে জিপিএস অন থাকলে মানে আশেপাশের যেগুলি পুলিশ স্টেশন সেখানেও ওদের থাকে। তো আমি যদি ওটা বাটনটা প্রেস করি, জাস্ট টাচ করি, তাহলে ওদের কাছে লোকেশনটা চলে যায় যে আমি কোথায় আছি, কোন এরিয়ায়, কোন বাসে এবং নিয়ারলি কোন স্টেশনে। তো তখন ওরা এসে আমাকে ওই জায়গা থেকে হেল্প করতে পারবে, যে রাত্রে সারা রাত। এই ট্র্যাকটা আমাদের এখানেও করতে পারে। এটা যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। মেঘলা সরকার অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিকৃতির আসলে অবসান ঘটবে কিভাবে? প্রথমত যে মানে কিশোর কিশোরী বাবা মার যেটা আমি বললাম ভূমিকা রয়েছে, এবং হলো স্কুল কর্তৃপক্ষের ভূমিকা আছে। আর যে মানুষগুলো অলরেডি বিকৃত তাদের ক্ষেত্রে কি ঘটবে? এখানে এই যে যেটা শাস্তি, এটা যদি হলো একদম দৃষ্টান্তমূলক শাস্তি ব্যাপারটা হয়, এবং যত বেশি প্রতিবাদ আসবে তত কিন্তু, এবং হলো মেয়েরা যতটা, এবং দেখবেন যে সব ভালনারেবল মেয়েদের ক্ষেত্রেই কিন্তু করে, কারণ কি যেহেতু তারা অতটা বুঝবেই না, বুঝতেই পারে না, সেই জন্য কিন্তু ছোট মেয়েরা টার্গেট। তারা যে বড় মেয়েদের টার্গেট কিন্তু করছে না, এই জন্য যে তারা জানে যে তাদের জায়গাটা, তাদের সাহস পাচ্ছে না। কাজে হলো যে এই বিষয়টা যে মেয়েরা নিজেরা যতটা অ্যাওয়ার হবে, নিজেরা যতটুকু সচেতন, নিজেদের যতটা প্রোটেক্ট করতে পারবে, নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। এবং হলো যে যখন হলো যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি আসলে এই মানে শাস্তির বিষয় যদি থাকে, তাহলে আমি বলবো যে, কারণ এটা তো পুরোপুরি যে জিনিসটা হচ্ছে যে তার এক ধরনের সাহস, মানে সাহস পেয়ে যাচ্ছে, হ্যাঁ একটা ভুল করে বাড়ছে। কাজে এই সাহসের জায়গাটা যখন দেখবে যে না, এই জিনিসটা তার একটা শাস্তির ব্যাপার আছে, তখন কিন্তু যে জায়গাটা আসবে। আমি আজকে আমার অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। আমরা আবারও আপা আপনাদের সাথে বসবো এবং তোমাদের সাথে বসবো। এবং দর্শক, অধিকার আসলে কেউ দেয় না, অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। এই সমাজ নারীবান্ধব সমাজ নয়। এই সমাজে পথ চলতে যে ধাক্কাধাক্কি, অশ্লীলতা, দৃষ্টিগুলো এখনও রয়েছে এবং প্রবলভাবেই বর্তমান। এখানে যারা তরুণীরা আছে তারা মনে করছে যে পুলিশের কাছ থেকে তারা প্রোটেকশন পাবে না। পুলিশেরও দায়িত্ব আসলে আমাদের কাছে একটা স্পষ্ট চরিত্র তুলে ধরা, একটা নারীবান্ধব সমাজ করে তোলা, এবং তারা যে আমাদের বন্ধু সেই ধারণাটা তাদেরকে আমাদের কাছে তৈরি করে দিতে হবে। এবং যেটি বললাম, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হবে এবং প্রতিবাদ করতে হবে এই সমস্ত অসুস্থ, অশ্লীল মানসিকতার বিরুদ্ধে। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি। ধন্যবাদ সবাইকে।